আমি আর পারছি না জুই, আমাকে একটু রেস্ট নিতে দে, নয়তো মাথা ঘুরে পড়ে যাব রাস্তায়। কথাটা বলি কারো অপেক্ষা না করে ধূপ করে বসে পড়লাম রাস্তার ঘাসের ওপর। বড্ড ক্লান্তিতে শরীর নেতিয়ে যাচ্ছে আমার। এতক্ষণ যাবৎ মাথার ওপর প্রখর সূর্যের তাপ নিয়ে হাঁটছিলাম নিরুদ্দেশ গন্তব্যের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা নরসিংদী জেলার বাগিচা এলাকায় অবস্থান করছি। এখানে কেন এসেছি এটা অবশ্য সবারই জানা, তাই নতুন করে আর নাইবা বললাম কিছু। তবে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমার 4 বান্ধবী, জুইকে সহ মাহি, মাইশা, সুমি আর আমি। সবার চোখে মুখে ক্লান্তির চেয়েও হতাশা বেশি, সেই সাথে কাঠফাটা রোদে অতিষ্ঠ বিরক্ত। আমাকে পা ছড়িয়ে রাস্তার ঘাসের ওপর বসে যেতে দেখে সামনের থেকে দ্রুত এগিয়ে আসলো জুই। সুমিকে সাইড কেটে আমার সামনে বসে খানিকটা উদ্বিগ্নতায় বলল, তোর বেশি খারাপ লাগছে রিক্তা? মাথা ঘুরছে তোর? পানি খাবি? ক্লান্তিতে মাথা নাড়িয়ে সম্মতি দিলাম, যার অর্থ হ্যাঁ, বেশি খারাপ লাগছে। লাগবেই বা না কেন? অসুস্থ শরীর নিয়ে নরসিংদী এসেছি অচেনা জামের চেনা ঠিকানা খুঁজতে। বিষয়টা আজব না? সত্যিই আজব। কিন্তু আমার ক্ষেত্রে যেন এসব আজব কারখানাগুলো একটু বেশিই হয়ে থাকে। চট্টগ্রাম থেকে বাসায় এসেছি আজ 8 দিন গিয়ে 9 দিন হলো। 104 ডিগ্রি জ্বর নিয়ে বাসায় এসেছিলাম সেই দিন। আরিফ ভাই আমাকে আর জুইকে নিয়ে এসেছিল চট্টগ্রাম থেকে, একদিন হাসপাতালে রেখে। তারপর থেকে আমি আশুগঞ্জ নিজের বাসায় আছি। আজ বিগত 8 দিন লাগলো আমার সুস্থ হতে। এখনও পুরোপুরি সুস্থ নই আমি। তারপরও বান্ধবীদের হাত ধরে চলে আসলাম নরসিংদী জেলায় আমার অচেনা জামাইকে খুঁজতে। কোথায় তার খোঁজ পাবো জানি না, তবে হাল ছাড়িনি, এখনও খুঁজে চলেছি। কারণ তার সাথে আমার এখানেই দেখা হয়েছিল, তাই আমার বিশ্বাস তার ঠিকানা এখানেই পেয়ে যাব। তাছাড়া এখানে এসেই স্থানীয় লোকদের জিজ্ঞাসা করতে করতে একটা কাজী অফিসে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে আমাকে বিয়ে পড়ানো ওই বৃদ্ধ লোকটা ছিল না। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা আমাকে 1.5 বছর আগে ওই রাতে অপরিচিত লোকটার সাথে বিয়ে দেয়নি। নিরাশ হয়েছিলাম আমরা সবাই। তবে লোকটা আমাদের আরও একটা কাজী অফিসের ঠিকানা দিয়ে দিয়েছে আর বলেছে সেখানে খোঁজ করতে। এখন সেই ঠিকানা অনুযায়ী হাঁটছিলাম আমরা, কিন্তু পথের মধ্যে ক্লান্তিতে বসে পড়লাম রাস্তায়। বড় বড় শ্বাস নিতে নিতে মুখের নিকাব মাথার ওপর তুলতে তুলতে দুর্বল গলায় বললাম, দে পানি দেখাবো। আমার অসুস্থতা দেখে মাইশা, মাহি, সুমি 3 জনই আমাকে গোল করে দাঁড়ালো চারপাশে। গায়ে সবার বোরখা পরিহিত। মাইশা ও সুমি নিজেদের বোরখা পরলেও আমি, জুই, মাহি পরেছি যার যার মায়ের বোরখা। বয়স্ক মায়ের বোরখা ছোট মেয়েরা পরলে কেমন হবে বুঝতেই পারছেন, আমাকে আর বলে বোঝাতে হবে না। অর্ধপাগল বুড়ির মতো লাগছিল এক একজনকে। তারপরও নিজেদের সেফটির জন্য এই বোরখা পরে বাসা থেকে বের হয়েছিলাম সকাল 7টার বাসে। আমাদের সবার পরিবার জানে আমরা সুমিদের বাসায় যাচ্ছি, আর সুমির বাসায় জানে ও আমার বাসায় এসেছে আমাকে দেখতে। আমি অসুস্থ এই জন্য। মূল কথা হলো আমরা সবাই যার যার বাসায় মিথ্যে কথা বলে বের হয়েছি নরসিংদীর উদ্দেশ্যে। সকাল 7টায় বের হয়েছিলাম, আর 11টার মধ্যে নরসিংদী বাগিচা এলাকার বাজারে পৌঁছে গেলাম। এখান থেকে সন্ধান করে একটা কাজী অফিসে পৌঁছেছিলাম। সেখান থেকে নিরাশ হয়ে অন্য কাজের ঠিকানায় যেতে গিয়ে পথের মধ্যে আটকে বসলাম। কারণ সত্যিই আমার অসুস্থ লাগছে, মনে হচ্ছে গায়ের জ্বর আবারও উঠবে। কিন্তু এই মুহূর্তে আমি গায়ের জ্বরের থেকে মনের অসুস্থতা একটু বেশি অনুভব করছি। আর তার কারণ হলো আমার ওই অচেনা স্বামীকে নিয়ে। লোকটাকে যতই খুঁজতে যাচ্ছি ততই যেন হারিয়ে ফেলছি। কোনো মতেই যেন লোকটার নাগাল আমি পাচ্ছি না, হাত বাড়িয়েও। এতে যেন আমার মনে অস্থিরতা কাজ করছে, আরও বেশি লোকটার সন্ধান পাওয়ার জন্য। জানি না এই ঠিকানায় গিয়েও যদি লোকটার খোঁজ না পাই তাহলে কি হবে। আমার মনের অস্থিরতাটা কাউকে বলতে পারছিলাম না, কারণ আমি যাদের বলবো ওরা সবাই আমার উপর খেপে যাবে স্বামী নামক লোকটার জন্য অস্থিরতার কথা শুনলে। কিন্তু আমি কি করব? ওদের আমার সামনে বারবার রিক্তার জামাই এ নিয়ে আলোচনা করতে করতে এখন ওই লোককে আমি সত্যিই মিস করছি। আমার মনে হচ্ছে আমি বড় ভুল করে ফেলেছি। আমার উচিত হয়নি সেদিন অচেতন স্বামীকে বিছানায় ফেলে পালিয়ে আসাটা। একটু অপেক্ষা করতাম লোকটার জাগ্রত হওয়ার জন্য, তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না আমায়। আমার মন বিচলিতের দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই জুই 1/2 লিটার পানির বোতলটা আমার দিকে এগিয়ে দিল। আমি বোতলটা উপরে তুলে ঢকঢক করে অনেকটাই পানি খেয়ে ফেললাম। মাইশা নিজের হাতে দ্বিতীয় কাজী অফিসের ঠিকানাটাই চোখ বুলিয়ে আশেপাশে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, বাল, এই মধ্য দুপুরে কই যাবো অচেনা এলাকায়? শালার কাজের বাড়ি খুঁজতে? ধুর, সন্ধ্যার আগে যদি বাসায় না পৌঁছাই তবে সবাই ধরা খেয়ে যাব। ধরা খাওয়া যাবে না। দুলাভাই খোঁজার মিশন এখনো অল্পই হয় নাই, তাই এত তাড়াতাড়ি গল্প শেষ হলে চলবে না। এই ঋতু, শরীরে একটু জোর লাগাতো বোন। এই তো একটু সামনেই বাজার দেখা যাচ্ছে, ওখান থেকে কারো কাছে এই অ্যাড্রেসটার কথা জিজ্ঞেস করে রিক্সা নিয়ে সোজা তোকে বিয়ে দেওয়া সেই কাজের বাড়িতে চলে যাব। বেশি লেট হবে না, জাস্ট একটু কষ্ট করা লাগবে। যেতে পারবি? মাইশার যুক্তিতে কেউ বাধা দিল না,
কারণ মাইশার কথাগুলো আসলেই সত্যি। এখানে বসে থাকার মানেই নিজেদের কাজের দেরি করা। আমি হুঁ বলে অসুস্থ শরীর নিয়ে দাঁড়াতেই জুই আর মাহি দুজনে আমাকে দুই দিক থেকে ধরল। তারপর যতটা পারি দ্রুত হেঁটে একটা অটোরিকশা নিয়ে চললাম 5 জন কাজী অফিসের উদ্দেশ্যে। ভাগ্য ভালো থাকায় সেই অটোরিকশাওয়ালা মামা চিনত আমাদের দেওয়া কাজী অফিসের ঠিকানা। প্রায় 20 মিনিটের পথ পাড়ি দিয়ে পৌঁছালাম ছোটখাটো একটা কাজী অফিসের সামনে। দেখতে মোটামুটি ভালোই ছিল। আমরা সবাই অটোরিকশার ভাড়া মিটিয়ে কাজী অফিসের সামনে দাঁড়াতেই অতি উৎসাহের সহিত মাহি পাশ থেকে আমার হাত চেপে ধরে বলল, ঋতু দেখ তো, এটাই সেই কাজী অফিস কিনা যেখানে তোর বিয়ে হয়েছিল? আমি গোল গোল চোখে আশেপাশটা ভালো করে দেখেও কিছু চিনতে পারলাম না। চিনব কিভাবে? 1.5 বছর আগে রাতে এসেছিলাম এখানে, তাই দিনের আলোয় সবকিছুই বোঝা মুশকিল। তাই আমি ধীর গলায় বললাম, কিছুই বুঝতে পারছি না তো, এই অফিসটাই কিনা। আমার কথায় জুই বলল, আচ্ছা চল ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। তৎক্ষণাৎ উত্তর করল মাহি, চল চল। তারপর 5 বান্ধবী মিলে কাজী অফিসে ঢুকতেই দেখলাম একটা হালকা পাতলা গড়নের লোক সাদা কাবলি পরে টেবিলের উপরে মোবাইল রেখে চেয়ারে বসে মনোযোগ সহকারে ওয়াজ শুনছেন। একত্রে আমাদের 5 বান্ধবীকে ঢুকতে দেখেই চমকে উঠে থতমত খেয়ে যান তিনি। ছোটখাটো রুমের কাজী অফিসটা পুরোটা খালি। বোঝাই যাচ্ছে হয়তো আজ কোনো বিয়ের ফাংশন হাতে ছিল না, তাই অফিসে বসে অবসর সময় পার করছে ফোন চালিয়ে তিনি। আমাদের 5 বান্ধবীকে দেখে অভিনবে দ্রুত ফোনটা বন্ধ করে পাশে রেখে আমাদের দিকে তাকিয়ে সালাম দিয়ে প্রথমে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। জি, আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে? জড়তায় আমরা একে অপরের মুখ চাওয়াচাই করলাম, কিন্তু মাইশা আমাদের সবাইকে অপেক্ষা করে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেল লোকটার সম্মুখে এবং বলল, জি আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্যই এসেছিলাম। আসলে আপনাদের এখান থেকে 1.5 বছর আগে, মানে 2017 সালের নভেম্বরের 3 তারিখে আমার এক কাজিন বোনের বিয়ে হয়েছিল। এখন ওরা ছাড়াছাড়ি চায়, কিন্তু আমার বোনের কাছে কাবিননামার কোনো কপি নেই, সেজন্য আমাদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে একটা কাবিননামার কপি নেওয়ার জন্য। আপনি প্লিজ একটু কষ্ট করে 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ের তালিকাটা চেক করে আমাদের সেই কাবিননামাটা একটু দিবেন প্লিজ। কাজী লোকটা বাঁকা চোখে আমাদের দিকে তাকালেন। হয়তো মাইশার কথা একটু বিশ্বাস করেছেন এই জন্য। লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আমাদের বসতে বলে পাশের রুমে গেল, আর 5 মিনিট পর ফিরে এলো মোটা তাজা একটা রেজিস্টার বিয়ের খাতা নিয়ে। আমাদের সবার চোখ মুখ তখন আশার আলোর মতো জলজল করছিল খাতাটা দেখে। লোকটা আমাদের সামনে খাতা খুলে বসতে বসতে বলল, যার কাবিননামা লাগবে সেই কন্যার নাম কি? ঝটপট উত্তর করল মাহি, জি রিক্তা ইসলাম মায়া। কাজী আর কোনো প্রশ্ন করলেন না, শুধু মনোযোগ সহকারে 2017 সালের নভেম্বরের 3 তারিখ ধরে রিক্তা ইসলাম মায়া নামের আমার কাবিননামাটা খুঁজতে লাগলেন। এক ফাঁকে মাহি কাজী সাহেবকে আমার নামটা বলে আমাকে খুঁচিয়ে বলল, ঋতু আমি নামটা ঠিক বলেছি তো? না মানে তুই এই নামে বিয়েটা করেছিস তো, নাকি অন্য কোনো নামে? না, এই নামেই করেছি। তার মানে আমি তোর নামটা ঠিকঠাক বলেছি তাই তো? আরে বাহ, দারুণ তো, আন্দাজে বক মেরে ফেললাম। মাহির কথার অর্থ না বুঝে কপাল কুঁচকে তাকাতেই মাহি ফের বলল, ও আচ্ছা ভালো কথা। ঋতু দেখ তো, এই লোকটাই কি ছিল সেদিন রাতে তোকে বিয়ে দেওয়া কাজীটা? মাহির কথায় চোখ ছোট ছোট করে তাকালাম আমার সম্মুখে বসা কাজীর দিকে। 1.5 বছর আগে স্বামীর চেহারাটা মনে রাখতে পারিনি, সেখানে বিয়ে পড়ানো কাজীর চেহারা কিভাবে মনে রাখবো? তারপরও আমার যতটুকু স্মরণ আছে, সেই দিন রাতে আমাদের বিয়েটা দিয়েছিল একটা মোটা তাজা বেশ বয়স্ক লাল দাড়িওয়ালা বৃদ্ধ লোক, ওনার নিজের বাড়িতে, কোনো কাজী অফিসে নয়। আমি অসম্মতি দিয়ে বললাম, না ইনি সেই কাজী নন। আমার বিয়ে যে দিয়েছিল সেই লোকটা অনেক বয়স্ক বৃদ্ধ লোক ছিল। আমার কথায় মুহূর্তেই চুপ করে যায় মাহি। খানিকটা ভেবে বলল, আমার মনে হয় এই লোকটা ওই বৃদ্ধ কাজীর ছেলে হবে। আমি এবারও অসম্মতি দিয়ে বললাম, না এই লোকটা বৃদ্ধ কাজীর ছেলে নয়, কারণ আমাকে বিয়ে দেওয়া বৃদ্ধ কাজীর একটাই ছেলে ছিল, যে সেদিন আমাদের উপকার করেছিল, নিজের বাসায় আশ্রয় দিয়েছিল। সেই লোকটা এই লোক নয়। মাহি এবার নড়ে চড়ে বসল, চোখে মুখে হতাশা দেখা গেল ওর। খানিকটা দ্বিধা নিয়ে বলল, তাহলে আমার মনে হয় এই লোকটা এই অফিসের স্টাফ হবে। মাহির কথায় ভরসা পাচ্ছিলাম না আমি, তারপরেও ছোট করে উত্তরে বললাম, হবে হয়তো। থমথমে পরিবেশে আমরা সবাই কাজী লোকটার দিকে তাকিয়ে আছি, যে কিনা একের পর এক পৃষ্ঠা উল্টিয়ে আমার কাবিননামার খোঁজ চালাচ্ছে। ওনার পৃষ্ঠা উল্টানো দেখে বুঝলাম উনি ইতিমধ্যেই বেশ কয়েকবার রেজিস্ট্রি খাতা ঘেঁটে ফেলেছে। অবশেষে তিনি রেজিস্টার খাতা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, দুঃখিত জনাবারা, 2017 সালের নভেম্বরের 3 তারিখের কোনো কাবিননামাই নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই খাতাটা একটু চেক করে নিলাম। 2017 সালের নভেম্বরের 3 তারিখের কোনো কাবিননামা নেই এখানে, কারণ এই তারিখে আমাদের কাজী অফিস খোলাই হয়নি। আমি এখানে নতুন স্টাফ, তাই খাতাটা একটু চেক করে নিলাম।
কারণ আমাদের এই কাজী অফিসটা প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে বিগত 1 বছর 5 মাস আগে, মানে বরাবর 2018 সালের জানুয়ারি মাসে খোলা। আপনারা 2017 সালের নভেম্বরের 3 তারিখের কাবিননামা খুঁজছেন। তার মানে এই অফিস প্রতিষ্ঠিত হবার আরও 2 মাস আগে আপনার বোনের বিয়ে হয়েছিল। এর মানে আপনারা ভুল ঠিকানায় এসেছেন। আপনার বোনের হয়তো অন্য কোনো কাজী অফিস থেকে বিয়ে হয়েছিল, এখান থেকে নয়। এক আকাশ ভেঙে পড়ল এমন একটা থমথমে অবস্থায় বসে আছি আমরা সবাই, হতাশায় হতবাক সবাই। কারো মুখে কোনো কথা আসছে না। এই নিয়ে পরপর 2টা কাজী অফিসে চক্কর কেটে ফেললাম কাঙ্ক্ষিত কাজীর আশায়, কিন্তু সেই কাজীর বাড়ির সন্ধান পাওয়া গেল না এখনো। সবার থমথমে ভাবের রেশ কাটিয়ে জুই আগ্রহ গলায় বলল, আচ্ছা, এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন? আপনাদের বাসায় কি কোনো রেজিস্টার খাতাপত্র আছে? একটু দেখবেন প্লিজ। জুয়ের অধৈর্য গলায় চোখ ঘুরালো কাজী। তিনি জুয়ের ব্যাকুলতা বুঝে বলল, আমাদের এর আগে মসজিদ ব্যতীত অন্য কোথাও বিয়ে দেওয়া হয়নি জনাবা, আর এটাই আমাদের একমাত্র পুরাতন রেজিস্ট্রি খাতা। এর বাইরে আমাদের কোনো খাতা নেই। ও, তাহলে মনে হয় আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। এক গুমোট হতাশা ছেয়ে গেল সবার মাঝে। চারপাশ থেকে নিরাশা যেন আমাদের ঘিরে ধরেছে। জুই চুপ হয়ে যেতেই মাইশা বলল, আচ্ছা, এই কাজী অফিসের বাইরে কি আর কোনো কাজী অফিস আছে আশেপাশেই? আছে। এই এলাকার পশ্চিম দিগন্তে সৈয়দ কাজীর অফিস আছে, আপনারা সেখানে খোঁজ করে দেখতে পারেন। আমরা সেখান থেকে মাত্র এসেছি, ওনারাই আমাদের এখানকার অফিসের ঠিকানা দিয়েছে। ওদের কাছেও আমাদের কাঙ্ক্ষিত কাবিননামা পাইনি। তাহলে দুঃখিত জনাবা, আর কোনো কাজী অফিস নেই এই এলাকায়। আপাতত এই দুটোই আছে। আমার মনে হয় আপনারা হয়তো ভুল এলাকায় এসেছেন। একরাশ হতাশা নিয়ে উঠতে চাইল সবাই, কিন্তু আমি উঠলাম না। কারণ আমাকে যে ওই দিন রাতে বিয়ে দিয়েছিল, ওই কাজীর নামটা না জানলেও ওনার ছেলে হাফেজ সাহেবের নামটা ঠিকই মনে আছে আমার। উনি আমাদের সেই দিন রাতে সাহায্য করেছিলেন। হয়তো এখনও ওনার নামটা বললে বাকি পরিচয়টা পাওয়া যাবে। তাই আমি প্রশ্ন করে বললাম, আচ্ছা, আপনি হাফেজ সাহেব নামের কাউকে চেনেন এই এলাকার? আমার কথায় সবাই উঠতে গিয়েও উঠল না, বরং কৌতূহলে চোখ ঘোরালো আমার দিকে। আমার প্রশ্নে কাজী সাহেবও আমাকে একটা প্রশ্ন করলেন, কোন হাফেজ সাহেবের কথা বলছেন আপনি? কোন পাড়ার হাফেজ? কোন পাড়ার উনি আপাতত সেইটা বলতে পারবো না, তবে ওনার বাবাও মানুষের বিয়ে পড়ান। কাজী টাইপের মানুষ ছিলেন ওনার বাবা। আমার কথায় উনি দ্রুত সম্মতি দিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি কাজী মোল্লা হুজুরের কথা বলছেন। মসজিদের ইমামতি করতেন যে, ওনার কথা বলছেন না? সঠিক জানি না এই লোকটাই কিনা, তারপরও শেষ আশা মনে করে সম্মতি দিয়ে বললাম, জি উনি। ওনার বাসার অ্যাড্রেস দেওয়া যাবে? জি অবশ্যই, আমি এক্ষুনি অ্যাড্রেস লিখে দিচ্ছি। তবে এখান থেকে বেশি দূরে নয় হুজুরের বাড়ি, 5 মিনিটের পথ গেলেই সামনেই পেয়ে যাবেন হুজুরের বাড়ি। জি আচ্ছা, ধন্যবাদ। লোকটা থেকে কাগজের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালাম। আমার সাথে সাথে বাকিরাও উঠে দাঁড়ালো। সবার চোখে মুখে কৌতূহলের তীক্ষ্ণতা। হয়তো জানতে চাচ্ছে আমি কাজীর নামটা এতক্ষণ যাবৎ ওদেরকে বললাম না কেন। আসলে নামটা আমার নিজেরও স্মরণে ছিল না, আন্দাজে ঢিল মারলাম আর কি। এবার আন্দাজ করাটা সত্যি কিনা সেটা লোকটার বাড়ি গেলেই বুঝতে পারবো। অনেক চেষ্টায় অবশেষে সফল হলাম আমরা। আমাকে বিয়ে দেওয়া সেই কাজীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হলাম। এই মুহূর্তে আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই হাফিজ সাহেবের বাড়িতে। এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছিল 1.5 বছর আগে, সেই অপরিচিত লোকটার সাথে। অবশেষে স্বামী নামক লোকটার পরিচয় পেতে যাচ্ছি। এজন্য বুকের ভেতরে অজানা একটা অস্থিরতা কাজ করছে। বুকটা ধুকপুক করছে ক্ষণে ক্ষণে। আমরা হাফিজ সাহেবের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি। আমাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সুমন নামক হাফিজ সাহেবের বড় ছেলে। এই ছেলেকে আমি আমার বিয়ের রাতে একটু করে দেখেছিলাম হাফিজ সাহেব আর দাদা কাজী মোল্লার পেছনে দাঁড়িয়ে থাকতে। ছেলেটার চেহারা মনে ছিল না, তবে এখানে এসে ছেলেটার কথাই একটু একটু মনে করতে পারছি। এই মুহূর্তে শুধু যে আমার মনে টানটান উত্তেজনা কাজ করছে এমন নয়, বর্তমানে সবার মাঝেই আমার মতোই উত্তেজনা কাজ করছে। আর সেই উত্তেজনা থেকেই সুমন নামক ছেলেটি আমাদের কাছে আসতেই প্রথম প্রশ্নটা করলো মাহি, আমরা অনেক দূর থেকে হাফেজ সাহেবের কাছে এসেছি ভাইয়া, উনি কি বাসায় আছেন? বোরখা পরিহিত আমাদের 5 কন্যাকে এক পলক চোখ বোলালো ছেলেটি। এতগুলো মেয়ের সাথে একত্রে কথা বলতে বেশ ইতস্তও দেখালো তাকে। এজন্য আমাদের থেকে চোখ সরিয়ে তাকালো মাহির দিকে। বিনীত সহিত বলল, জি না, আব্বু নরসিংদী নেই, উনি রাজশাহীতে আছে গত 2 মাস ধরে। সুমি ফট করে প্রশ্ন করল, উনি ওইখানে কি করেন? কবে আসবেন? জি, ওইখানে আমাদের আমের বাগান দেখাশোনা করেন আব্বা, তবে কবে আসবেন বলতে পারছি না। ছেলেটির কথায় জুই বলল, আসলে আমরা অনেক বিপদে পড়ে আপনার বাবার কাছে এসেছিলাম সাহায্যের জন্য। আপনার বাবা আমার ছোট বোনের বিয়ে দিয়েছিল 1.5 বছর আগে আপনাদের বাড়িতেই, এজন্যই ওনার সাথে জরুরি ভিত্তিতে দেখা করতে চাওয়া। জুয়ের কথায় হালকা কপাল কুচকালো ছেলেটি।
তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের সবাইকে এক পলক দেখে বলল, বিয়ে পড়ানোর কাজ তো আমার আব্বা করতো না, দাদা করতো। আপনার বোনের বিয়ে যদি আমাদের বাড়ি থেকে হয়ে থাকে তাহলে সেটা আমার দাদা ভাই দিয়েছেন, হয়তো আমার আব্বা না। ছেলেটির কথাই তৎক্ষণাৎ আমার স্মরণে আসলো সেই বৃদ্ধ কাজী সাহেবের কথা। হ্যাঁ, উনি আমাদের বিয়ে দিয়েছিলেন, ওনার ছেলে নয়। তাই আমি ঝটপট উত্তরে বললাম, হ্যাঁ, আপনার আব্বা নয়, আপনার দাদাই ছিলেন আমাদের বিয়ে দেওয়ার কাজী সাহেব। উনি কোথায়? ওনাকে ডাকুন একটু প্লিজ। বিস্ময়ে ছেলেটি আমার দিকে চমকে তাকালো। আমার হুটহাট কথায় যেন ছেলেটি চমকে গেল। আমার বান্ধবীরাও চমকে ছিল একটু। আমি এমনভাবে নিজের বিয়ের কথাটা ফাঁস করে দেব ওরা হয়তো ভাবেনি, কারণ এখানে আসার আগে আমাদের কথা ছিল যেন কেউ ভুলেও না বলে আমিই সেই পাত্রী যার কাবিননামা খোঁজার তোড়জোড় চলছে। এই ওয়াদা কেউ ভঙ্গ করেনি, বরং আমিই উত্তেজনায় মুখ ফসকে বলে ফেললাম। আমার হুটহাট এই মুখ স্লিপ করার বিষয়টির জন্য না জানি কোন দিন বড় ধরনের বিপদের সম্মুখীন হই আমি, আল্লাহ জানে। আমার বান্ধবীদের কড়া দৃষ্টি এড়াতে আমি ছেলেটির দিকে তাকালাম। ছেলেটি বিস্ময় কাটিয়ে বলল, দাদার কাজী অফিসটা বন্ধ। সুমন নামক ছেলেটির কথায় মাথা চক্কর দিয়ে উঠল সবার। তৎক্ষণাৎ হতাশার ঘোর চোখে মুখে ফুটে উঠল। এত কষ্ট করেও কি অবশেষে অচেনা লোকটার পরিচয় পাবো না? এই কাজী সাহেবই তো চিনতেন আমার স্বামী নামক লোকটাকে। এখন তিনি মারা গেছেন, এবার কিভাবে পৌঁছাবো ওই লোকটা অবধি? হতাশায় যখন আমার গলা ধরে আসছিল কষ্টে, তখন মায়েশা আশার আলো জ্বালিয়ে দ্রুত প্রশ্ন করল ছেলেটাকে। বলল, আপনার দাদা বেঁচে নেই, কিন্তু ওনার কাজী অফিসের কাগজপত্রগুলো তো রয়েছে, তাই না? ওখানে নিশ্চয়ই পুরাতন বিয়ের রেজিস্টার খাতাও রয়েছে। আসলে আমাদের 2017 সালের নভেম্বরের 3 তারিখের বিয়ে পড়ানোর সকল লিস্টগুলো দরকার। এই তারিখেই আপনাদের বাড়িতে রিক্তা ইসলাম মায়া নামক একটা মেয়ের বিয়ে হয়েছিল। আপনার দাদাই বিয়েটি দিয়েছিল। এই মেয়েটি আমার বান্ধবী, ওর কাবিননামাটা আমাদের চাই। আপনি কি একটু কষ্ট করে আপনার দাদার অফিস থেকে পুরাতন রেজিস্টার খাতা ঘেটে আমাদের সেই কাবিননামার একটা ছবি দিতে পারবেন? আসলে আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম এখানে। প্লিজ আমাদের আশা ভাঙবেন না, একটু কষ্ট করে আমাদের সাহায্য করুন রিক্তা ইসলাম মায়া নামক কাবিননামার খোঁজ দিয়ে, প্লিজ। মাইশার সহজ কথায় যেন এক আকাশ সমান চমকে উঠল ছেলেটি। মাইশার কথা শেষ না হতেই তুমুল গতিতে আমার দিকে তাকিয়ে বলল, আপনি সেই মেয়ে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে? তারাও আপনাদের মতো করে একই তারিখের কাবিননামার খোঁজ করছিল। উনি সম্ভবত আপনার স্বামী হবেন, আবার নাও হতে পারে, কারণ লোকটার সাথে আরও 2জন লোক ছিল, একই কালো পোশাক পরিহিত। তাই ঠিকঠাক বলতে পারছিলাম না কোন লোকটা আপনার স্বামী হবে। ছেলেটির কথাই এবার আমাদের মাথায় আকাশ ভাঙল। সর্বনাশ, সেই অচেনা লোকটা আমার খোঁজ করছে, কিন্তু কেন? আমাকে দিয়ে তার কি প্রয়োজন? নিশ্চয়ই খারাপ কোনো মতলব হতে পারে। ভয়ে আমার কলিজা শুকিয়ে কাট। সেই সাথে তুমুল উত্তেজনা দেখা গেল আমার এক একজন বান্ধবীদের ফেসে। ওরা একে একে ছেলেটিকে প্রশ্ন করতে লাগলো। প্রথমে মাহি বলল, আপনি কি ওনাদের কাবিননামার কাগজটা দিয়ে দিয়েছেন? না, দেইনি। কারণ? ছেলেটিকে বলতে না দিয়ে তাড়াহুড়োই সুমি বলল, ভেরি গুড, দেননি? যান, কাবিননামার কাগজটা আমাদের জন্য নিয়ে আসুন। যান যান। আমাকে দেখিয়ে ছেলেটি বলল, ওনার কাবিননামার কাগজটি আমার কাছে নেই। সেটা তো। আবারও ছেলেটিকে বলতে না দিয়ে মাইশা বলল, নেই মানে? কাবিননামার কাগজ দিয়ে আপনারা কি করেছেন? কাজী অফিসে না বিয়ের কাবিননামার একটা কাগজ থাকে? তাহলে আপনাদের কাছে থাকবে না কেন বলুন তো? সবার এত প্রশ্নে ছেলেটি এবার বেশ বিরক্ত হয়ে বলল, প্লিজ আমাকে বলতে দিন তো। আপনারা সবাই এত প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? জুই সবাইকে থামিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি বলুন ভাইয়া, আমরা আপনার কথা শুনছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলেটি বলতে লাগলো, আসলে দাদা ভাইয়ের অফিসে ইলেকট্রিক শর্ট সার্কিটে হঠাৎ করে একদিন আগুন লেগে যায়। সেই আগুনে আমার দাদা ভাই সহ অফিসের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, কিছুই বাঁচাতে পারেনি। এই জন্য মূলত আপনাদের এই মুহূর্তে সাহায্য করতে পারছি না, কারণ আমাদের কাছে কিছুই নেই। এই একই কথা আমি সেদিন ওই লোকগুলোকেও বলেছিলাম। 3টা লোক এসেছিল আর আমাকে আপনার বিয়ের কাবিননামাটা দেখাতে বলছিল। আমি কাবিননামাটা দিতে না পারায় আপনার তথ্য চাচ্ছিল আমার কাছে। আপনি আমাদের পরিচিত কেউ হন কিনা, বা আপনি কখনো কাবিননামার খোঁজে এসেছেন কিনা, এইসব। আমি না করেছিলাম সেই দিন, কারণ আপনি কখনোই আসেননি এতদিন। কিন্তু আজ আপনি আসবেন আমি তা ভাবতেও পারিনি। এমনটা জানলে আমি তাদের নাম্বার রেখে দিতাম, কল করে বলতাম আপনি এখানে এসেছেন। আসলে আমি যতদূর বুঝলাম ওনারাও আপনাকে খুঁজছে, আপনারাও তাদের খুঁজছেন, কিন্তু কেউ কারো খোঁজ পাচ্ছেন না। ছেলেটির কথাই জুই বলল, আপনাদের কাছে ওনাদের কোনো তথ্য আছে? ওনারা কোথাকার মানুষ, নাম কি তাদের? এমন কোনো তথ্য আছে আপনার কাছে, দিতে পারবেন? জি, পারবো না। আসলে তখন বিষয়টিতে এত গুরুত্ব দেইনি। লোকগুলো আমাকে যা প্রশ্ন করেছিল আমি শুধু সেইগুলোর ঠিকঠাক উত্তর করেছিলাম। তাছাড়া সবার মুখে মাস্ক পরা ছিল, তাই কাউকে চেনার উপায় ছিল না আমার। তবে ওনাদের কথাই বুঝতে পারলাম ওনারা ঢাকার মানুষ, হয়তো কারো পাঠানো লোক হবে। পোশাকে তেমনই মনে হচ্ছিল আমার।
হতাশার ওপর হতাশ হচ্ছিলাম আমরা সবাই। সেই হতাশা নিয়ে জুই আবারও বলল, ও আচ্ছা। আমাকে দেখিয়ে বলল, যেদিন বিয়ে হয়েছিল সেই দিন রাতে ওর স্বামীকে নিশ্চয়ই আপনি দেখেছেন, নামটাও শুনেছেন। আমাদের নামটা বলতে পারবেন একটু? সবার কৌতূহলী চোখ ছেলেটার দিকে তাক করা, কিন্তু ছেলেটি ইতস্ত চোখে আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আসলে সেদিন ঘুমের ঘরে ছিলাম আমি, এজন্য ঠিকঠাক বর বউ কাউকেই দেখিনি। বরের নামটা সেদিন রাতে শুনলেও এখন আমার মনে নেই, অনেক আগের কথা তো। আর সেই দিন রাতে ঘুমের রেশের মধ্যে বর বউকে দেখেছিলাম, তাই কারো চেহারাটাও মনে নেই। সকালে উঠে আমি কাউকেই দেখতে পাইনি। মেয়ে নাকি রাতেই স্বামী রেখে পালিয়ে গিয়েছিল, এমনটাই শুনেছিলাম আব্বুর মুখে। বাকিটা আমার আব্বা ভালো বলতে পারবেন। তিনিই আপনার বোনকে আমাদের বাসায় এনেছিলেন। জুই আবারও প্রশ্ন করে বলল, আপনার বাবা নিশ্চয়ই ওই ছেলেটাকে চিনবে, রাইট? জি, আব্বা চেনে ওনার স্বামীকে। আব্বার মুখে শুনেছিলাম ওনার স্বামী নাকি অনেক বড় মাপের একজন লোক, ওনাকে নাকি সবাই এক নামে চেনে, আর সবাই ভয়ও পায় নাকি। তাড়াহুড়োই সুমি প্রশ্ন করে বলল, কেন ভয় পায় কেন? উনি কি সন্ত্রাস টাইপের লোক নাকি? সুমির প্রশ্নে ছেলেটি আবারও আমার দিকে তাকালো, ইতস্ততায় বলল, হবে হয়তো, আমি সঠিক জানি না, আব্বা জানে। জুই বলল, আচ্ছা আপনার আব্বা কবে আসবে বলতে পারেন? জি, আমার আব্বা এখন আসবে না, এখন আমের সিজন। এই সিজনের আম বিক্রি করে আব্বা রাজশাহী থেকে বাড়ি আসবেন, এর আগে না, আরও মাস 2-1 ব্যাপার। অন্যদিকে দরজা ঠেলে হৃদের অফিসে প্রবেশ করলো আসিফ, হাতে এক টুকরো কাগজে নম্বর লেখা। হৃদ অফিসিয়াল গেটআপে ল্যাপটপের সামনে বসা। আসিফকে কক্ষে প্রবেশ করতে দেখেও চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত, মনোযোগ সব ল্যাপটপে টাইপিং করা নিয়ে। আসিফ হৃদের মনোযোগ বুঝে খানিকটা দ্বিধা করলো কিছু বলতে। কয়েক সেকেন্ড সময় নিয়ে হৃদের দৃষ্টি আকর্ষণ করতে হাতের এক টুকরো কাগজ টেবিলের ওপর রেখে হৃদের দিকে বাড়িয়ে দিতে দিতে ইতস্তত গলায় বলল, ভাই কোনো কাজ হয়নি। নরসিংদীতে আমাদের লোক পাঠিয়েছিলাম কয়েকদিন আগে, তারা খোঁজ চালিয়েও ভাবির কোনো তথ্য জোগাড় করতে পারেনি, কারণ কাজীসহ ওনার অফিসের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও 1.5 বছর আগেই, তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হলো, ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, একদম অপরিচিত মানুষ ভাবি তাদের কাছে। কেউ জানেই না মেয়েটি কে ছিল যার সাথে আপনার সেই রাতে বিয়ে হয়েছিল। আসিফের দীর্ঘ কথায় হৃদের হাত থেমে যায় ল্যাপটপের কিবোর্ডে। চোখ উঁচিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। ল্যাপটপের কাজ রেখে আসিফের বাড়িয়ে দেওয়া কাগজটার দিকে এক ভ্রু উঁচিয়ে তাকাতেই আসিফ হৃদের মনোভাব বুঝে বলল, ভাই এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে, এই লোকটার সাথে কথা বলে হয়তো ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে, এজন্যই মূলত লোকটার নাম্বার আনতে বলেছিলাম আমাদের লোকদের। হৃদ আসিফের কথার কোনো উত্তর করল না, বরং হাত বাড়িয়ে এক টুকরো কাগজের পিসটা নিজের হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আসিফের উদ্দেশ্যে বলল, তোর ভাবির লুকোচুরি খেলাটা আমার আর ভালো লাগছে না আসিফ। কি করি বলতো? তোর ভাবিকে যতই খুঁজতে যাই ততই সে আমার হাতের বাইরে যাচ্ছে, এতে আমার ইন্টারেস্ট আরও বাড়ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার কতটা আকর্ষণ। না, তোর ভাবিকে 2 থাপ্পড় মারার জন্য হলেও আমার তাকে দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় তো। শালার যতদিন বউকে 2 থাপ্পড় না মারবো ততদিন শান্তি নাই। যা লোক পাঠা। হৃদের গা ছাড়া কথায় আসিফ চোখ ছোট ছোট করে তাকালো হৃদের দিকে। বউকে 2 থাপ্পড় মারার জন্য হৃদ খান এত তোড়জোড়ে অনুসন্ধান করে বউ খুঁজছে? বিষয়টি ভাবতেই সে অবাক। মূল কথা আসিফের যুক্তিতেই আসলো না হৃদের বউকে থাপ্পড় মারার জন্য খোঁজার বিষয়টি। মেয়েটিকে থাপ্পড়গুলোই বা মারবে কেন? মেয়েটির বা কি দোষ? এমন তো না যে হৃদ খান ভালোবেসে বউকে খুঁজছে পাওয়ার জন্য, বা তার ভালোবাসার বিয়ে করা বউ হঠাৎ পালিয়ে গেছে, কোনোটাই না। আবার এমনটাও না যে মেয়েটাকে পেলে হৃদ খান খুশি খুশি তাকে নিয়ে সংসার করবে, তেমন কিছুই করবে না। তাহলে শুধু শুধু মেয়েটাকে থাপ্পড় মারবে কেন? কি অপরাধ মেয়েটির? তাছাড়া হাফেজ সাহেব বা মেয়েটির খোঁজ দেবে কিভাবে? আসিফ যতটুকু বুঝতে পারছে, অচেনা মেয়েটির খোঁজ হাফেজ সাহেব কেন কেউ বলতে পারবে না। অচেনা মেয়েটি আসলে কে ছিল? যতদিন না মেয়েটি নিজের থেকে ধরা দিচ্ছে হৃদের কাছে, ততদিন পর্যন্ত হয়তো হৃদ খান নিজেও বউকে শনাক্ত করতে পারবে না, এতটা নিশ্চিত আসিফ। কিন্তু মুখ বাড়িয়ে সে হৃদকে কিছু বলতে পারল না ভয়ে, তাই শুধু হাত বাড়িয়ে হৃদ থেকে হাফেজ সাহেবের নাম্বারটা নিতে নিতে সম্মতি দিয়ে বলল, জি ভাই, কাজ হয়ে যাবে। অবস্থানটা হৃদের গুলশানের বাড়িতে। এখানে হৃদ একা বসবাস করে বডিগার্ড ও বেশ কিছু ছেলেদের নিয়ে। আসিফ হৃদের কথা মতো হাফেজ সাহেবকে রাজশাহী থেকে ঢাকায় এনেছে দেখা করতে। এতে করে হাফেজ সাহেব বেশ ইতস্তত। হৃদ খানের মতো লোক হঠাৎ ওনাকে কেন ডাকবে, এই কথা ভেবে তিনি অনেকটা চিন্তিত। তবে আসিফকেও তিনি এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন ওনাকে কেন ডেকেছে হৃদ খান। উত্তরে আসিফ তেমন কিছুই বলেনি, শুধু জানিয়েছে ভাই আপনার সাথে কথা বলতে চায়, এই জন্যই, ব্যাস। তারপর থেকেই উনি খানিকটা চিন্তিত, হঠাৎ ওনাকে কেন জরুরি তলব দিল হৃদ খানের মতো মানুষ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে,
এমনি এমনি তো আর ওনার মতো একজন মানুষকে ডেকে গোপনীয়ভাবে কথা বলতে চাইবে না হৃদ খান। হাফেজ সাহেব চিন্তিত মুখেই আসিফের পেছন পেছন হৃদ খানের বাড়িতে ঢুকল। বড়লোকের বিশাল কারবার, সেটা উনি হৃদ খানের বাড়ি দেখেই বুঝলেন। শৌখিন মানুষগুলোর সক্ষতাটা তাদের বাড়ি দিয়েই বোঝার আরেকটা উপায়। হাফেজ সাহেব মাথা তুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিবেশ দেখতে দেখতে বাসার ভেতরে ঢুকল। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলেন না উনি, তবে বেশ কিছু ছেলেদের চোখে পড়ল। তিনি বুঝতে পারলেন রাজনৈতিক কারণে এইসব ছেলেরা হৃদ খানের পেছনে কাজ করে, আর আসিফ তার খাস লোক। হাফিজ সাহেব আসিফের পেছন পেছন যেতে যেতে আবারও একবার বাড়ির আশেপাশে তাকিয়ে হৃদ খানের পরিবারকে খুঁজল, বিশেষ করে হৃদের বউকে, কারণ হৃদ খানের বিয়েটা তাদের বাড়ি থেকেই হয়েছিল, ওনার বাবাই দিয়েছিলেন। এতদিনে নিশ্চয়ই হৃদ খানের সন্তান হয়ে গেছে। হওয়ার কথা, বিয়ে তো হয়েছে অনেক দিন হলো, প্রায় 2 বছরের কাছাকাছি। তিনি আশেপাশে থেকে দৃষ্টি সরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফকে পেছনে ডেকে হৃদ খানের পরিবার বইয়ের কথা জিজ্ঞেস করবে কিনা এই নিয়ে খানিকটা দ্বিধায় পড়ল। নেতাদের বইয়ের কথা জিজ্ঞেস করলে যদি রেগে যায়, এই ভয়ে চুপ হয়ে গেলেন তিনি। শুধু আসিফকে অনুসরণ করে ড্রয়িং রুম অবধি গেলেন। সেখানেও বেশ কিছু ছেলেরা বসে আছে, হাতে পেপার কালেকশন নিয়ে, হয়তো কিছু তথ্য জোগাড় করছে। আসিফকে দেখতে পেয়ে তারা সালাম দিল। আসিফ সালামের উত্তর দিয়ে তাদের বাইরে যেতে বলে হাফেজ সাহেবকে একা ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে গেল সিঁড়ি ধরে দোতলা হৃদের রুমে। হালকা চাপানো দরজাটা ঠেলে রুমে প্রবেশ করতেই দেখল হৃদ সোফায় বসে ল্যাপটপে কি যেন টাইপ করছে, কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে বলতে। আসিফ রুমে প্রবেশ করে চুপচাপ গিয়ে একপাশে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না পর্যন্ত হৃদের ফোনালাপ শেষ হচ্ছে ততক্ষণ। হৃদের ফোনালাপ শেষ হতেই সুযোগ বুঝে আসিফ হৃদের দৃষ্টি আকর্ষণ করতে বলে উঠল, ভাই, হাফেজ সাহেবকে নিয়ে এসেছি, উনি নিচে বসা আছে। হৃদ খান কান থেকে সাদা ব্লুটুথ খুলে টেবিলের উপর রাখতে রাখতে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আসিফের দিকে। এক হাত এখনও তার ল্যাপটপের ওপরেই আছে। আসিফের কথার উত্তরে বলল, ওনাকে ওপরে নিয়ে আয়। আসিফ বলল, ভাই, নিচে আউট মানুষ নাই, আমি সবাইকে বাগানে বসতে বলেছি, কথা বলতে সমস্যা হবে না। আসিফের কথার উত্তরে হৃদ তেমন কিছুই বলল না, শুধু হাত দিয়ে ল্যাপটপের শাটার বন্ধ করতে করতে বলল, তুই যা, আমি আসছি। জি ভাই। আসিফ নিচে চলে এসে হাফেজ সাহেবের সাথে গুটি কয়েক মিনিট অপেক্ষা করতেই হৃদ গম্ভীর মুখে নিচে আসলো। গায়ে নেই ফর্মাল ড্রেস, কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার, যেমনটা সে রোজ পরে থাকে তেমনই। হৃদ হাফেজ সাহেবের মুখোমুখি হতেই উঠে দাঁড়ান তিনি। হৃদকে সালাম দিতেই হৃদ সালামের উত্তর দিয়ে ওনাকে বসতে বলে সেও বসে যায়। দুজনই মুখোমুখি সোফায় বসা। আসিফ হৃদের পাশে দাঁড়ানো। থমথমে পরিবেশে হাফেজ সাহেব বেশ ইতস্তত করল হৃদের সাথে কথা বলতে। হৃদ ওনার ভাবভঙ্গিমা বুঝে সোজাসাপটা বলা শুরু করলেন। ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজা পয়েন্টে আসি। আপনাকে বিশেষ প্রয়োজনে ডাকা হয়েছে এখানে। আপনি হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন আমার লোকেরা আপনার বাসায় কেন গিয়েছিল। হৃদ কথাটা বলে দৃষ্টি তুলে হাফেজ সাহেবের দিকে তাকাতেই তিনি হতবাক মাথা নাড়িয়ে না বোঝান। এর মানে তিনি জানেন না। হৃদ খানিকটা কপাল কুঁচকে ওনার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ দ্রুত বলে উঠল, ভাই, উনি তো বাসায় ছিলেন না, রাজশাহীতে ছিলেন, হয়তো ওনার পরিবার আমার কথা জানায়নি। হৃদের বিরক্তিতে কপালের ভাঁজ আরও দৃঢ় হয় যখন হাফেজ সাহেব আসিফের কথায় সম্মতি জানায়। সে তার বউকে সিরিয়াসলি খুঁজছে, অথচ এখানে সবার ঢিলামিলা পছন্দ হচ্ছে না তার। হৃদ যে তার বউকে খোঁজা নিয়ে সিরিয়াস, সেটাকে কেউ বুঝতে পারছে না, নাকি হৃদের মধ্যে সিরিয়াসনেস ভাসে না এই বিষয়ে। হৃদের বিরক্তির রেশ কাটতেই সোজাসাপটা বলে ওঠে, আপনার বাবা আমার বিয়ে দিয়েছিল আপনাদের বাড়িতে, কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই। সোজাসাপটা বলতে গেলে মেয়েটার পরিচয় বা খোঁজ চাই। হৃদের কথায় আকাশ ভেঙে পড়ল এমন একটা অবস্থা হলো হাফিজ সাহেবের। তিনি হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। মোট কথা, এই মুহূর্তে তিনি হৃদের কথাগুলো হজম করতে পারছেন না, কারণ ওনার জানা মতে হৃদ খানের সাথে থাকা মেয়েটি হৃদের প্রেমিকা হবে। এজন্যই তো তার বাবা কাজী মোল্লা সাহেব সেদিন রাতে তাদের বিয়ে দিয়েছিল। কিন্তু এখন বলছে হৃদ খান মেয়েটিকে চেনে না, তার পরিচয় হাফেজ সাহেবের কাছে চাইছে। এখন হাফেজ সাহেব সেই মেয়েকে পাবে কোথায়? সেই মেয়েকে তো তিনিও চেনেন না। হৃদ খানের সাথে প্রথম এবং লাস্ট দেখেছিল, তাও ঝড় তুফানের রাতে। এখন এই কথা যদি হৃদ খানকে বলাতে রেগে যায় তো? হাফেজ সাহেব বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে মৃদু ঘামতে লাগলো, এসির নিচে বসেও। এই মুহূর্তে তিনি বুঝতে পারছেন সেদিন রাতে ওনার বাবা আসলে কি ভুলটাই না করেছিল অপরিচিত দুজন মানুষের বিয়ে দিয়ে। ওনার বাবাই বা কি করতেন? তিনি একজন ধর্মপন্থী মানুষ, অশ্লীল চলাফেরা উনি পছন্দ করেন না। তার উপর আবার হৃদ খান ও ওই মেয়েটির অবস্থা ছিল বিধ্বস্ত। ওনারা কেন সেই দিন রাতে যে কেউ তাদের দেখলে এই ভুলটাই করত? হাফেজ সাহেব অনেকটা অসহায়ত্ব বোধ করে মুখ তুলে তাকালো হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে। হৃদ উত্তরের আশায় ওনার দিকে তাকিয়ে আছে হালকা কপাল কুঁচকে। হাফেজ সাহেব হাঁসফাঁস করে বলল,
আপনাকে নিয়ে সেই দিন রাতে যেই মেয়েটি এসেছিল আমাদের বাসায় সাহায্যের জন্য, তাকে আমি বা আমার পরিবারের কেউ কখনো দেখিনি বা চিনি না। আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই সেই দিন রাতে বিয়েটা দিয়েছিল, তাই সেই মেয়েটির কোনো পরিচয় আমাদের কাছে নেই। হাফেজ সাহেবের সহজ সরল কথায় মেজাজ খারাপ হলো হৃদের। সে তিত্তির মেজাজে দাঁত চেপে বলল, ভাত খেয়ে বয়স বাড়িয়েছেন নাকি ঘাস চিবিয়ে? পরিচয় না নিয়ে দুজন অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন, আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না। মূর্খতার একটা লিমিট থাকে। হৃদের রাগে অসহায়ত্ব প্রকাশ করল হাফেজ সাহেব। তিনি এখন বুঝতে পারছেন সত্যি সেই দিন রাতে কতটা ভুল করেছিল দুজন অসহায় মানুষদের হঠাৎ বিয়ে দিয়ে। অপরিচিত মেয়েটি অবশ্য বারবার কেঁদে কেঁদে ওনাকে বলেছিল যে হৃদ খানকে সে চেনে না, কিন্তু তিনি বিশ্বাস করেননি। অথচ আজ ভীষণ অপরাধবোধে ভুগছেন তিনি। ওনার কাছে কাবিননামার কাগজটিও নেই যে মেয়েটি তথ্য জোগাড় করে হৃদ খানকে দেবে, কারণ ভয়ঙ্কর আগুনে ওনার বাবা সহ সকল কাগজপত্র পুড়ে ছাই নিশ্চিহ্ন হয়ে গেছে। হাফেজ সাহেব অত্যন্ত অনুতপ্তের সাথে মাথা তুলে হৃদের দিকে তাকিয়ে অপরাধী গলায় বলতে চাইল, আসলে আমরা। হৃদ বাধা দিয়ে পুনরায় মেজাজ দেখিয়ে বলল, আসলে কি, কতটা মূর্খতার কাজ করেছেন আপনারা সেটা বলবেন? হৃদের চেহারার রং বদল হতে দেখে পাশ থেকে দ্রুততার সাথে মুখ খুলল আসিফ। সে হাফেজ সাহেবকে সহজ প্রশ্ন করে বলল, আচ্ছা, বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবারের কেউ এসেছিল আপনাদের বাড়িতে হৃদ ভাইয়ের খোঁজ করতে? হাফেজ সাহেব হৃদের দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। ধীর স্থির মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে আসিফের প্রশ্নের উত্তরে বলল, না, আসেনি। ও আচ্ছা, এমনিতেই ভাবির কোনো পরিচয় দিতে পারবেন বা বলতে পারবেন ভাবি দেখতে কেমন ছিল? তাহলে আমরা আর্টিস্টম্যান দিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে। হাফেজ সাহেব এবার ভীষণ দ্বিধায় পড়লেন। তিনি সত্যি সেদিন রাতে মেয়েটিকে এতটা লক্ষ্য করেননি। হুজুর মানুষ হয়ে আরেকজনের বউকে লক্ষ্য করাটাও পাপ। তাছাড়া তিনি যতটুকু দেখেছিলেন এখন সেই চেহারাটাও তেমন মনে নেই। ওই আধো আধো হালকা মনে আছে, একটা ছোট মেয়ে ছিল, লাল হিজাব আর শাড়ি পরা, ডান চোখের ভেতর ছোট একটা তিল ছিল মেয়েটির, কাঁদার সময় লক্ষ্য করেছিল, ব্যাস এইটুকুই। আমি হুজুর মানুষ, তাই মেয়েটিকে তেমন লক্ষ্য করিনি, তবে যতটা দেখেছিলাম এতদিনে মেয়েটির চেহারাও ভুলে গেছি। শুধু মনে আছে স্বল্প বয়সী শাড়ি আর লাল হিজাব পরা একটা মেয়ে ছিল, দেখতেও মাশাল্লাহ। ডান চোখের মনির পাশে ছোট্ট একটা তিলও ছিল, কিন্তু চেহারার গঠন বর্ণনা করার মতো এই মুহূর্তে আমার তেমন কিছুই মনে নেই স্যার। হৃদের বদলতি চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসলো হাফেজ সাহেবের কথা শুনে। হৃদ জানে যে নিজে থেকে লুকায় তাকে খুঁজে বের করা মুশকিল। তার অচেনা বউ তাই ধরা দেবে না বলেই গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। হৃদ মনস্তাত্ত্বিক বিষয় ভেবে গা ছেড়ে সোফায় মাথা ঠেকিয়ে বসল। দায়সারা ভাব নিয়ে বলল, বুঝলেন হাফেজ সাহেব, অচেনা বউটা আজকাল আমার মাথা ব্যথা থেকে বুক ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাকে যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে। আসলে বেয়াদব বইয়ের পাল্লায় পড়েছি, বুঝতে পারছেন? বিয়েটা করেই সে গায়েব। এখন কি করি বলুন তো? অপরাধী হাফেজ সাহেব হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। ওনার বলার মতো বা করার মতো কিছুই নেই আপাতত। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম শহরে ফিরেছিলাম আরও 15 দিন আগে। তারপর থেকেই আমাদের রেগুলার কলেজ কোচিং সব চলছে। রোজকার রুটিন মাফিক পড়াশোনার কাজটাও চলছে। বলতে গেলে সময়ের কাজ নিজ গতিতেই চলছে, কিন্তু থেমেছিল আমার বিষণ্ণ মনের অবস্থাটা। অচেনা এক স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করি, তাকে চেনার আশায়। লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটা কাল্পনিক চিত্রও এঁকে ফেলেছি আমি মনে মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য টান অনুভব করছি আজকাল। বলতে গেলে আমার ছোট্ট মনে একটা ঘর তৈরি হয়েছে লোকটার জন্য, যাকে খুঁজে পাওয়া আমার সাধ্যের বাইরে। সেই দিন নরসিংদী থেকে সবাই হতাশ হয়ে ফিরলেও আমি ফিরেছিলাম অসুস্থ মন আর তীব্র কষ্ট নিয়ে। অচেনা লোকটাকে খোঁজার শেষ আশাটুকু রইল না আর। বহু কষ্টে কাজের বাড়ির খোঁজ পেলেও আমার স্বামীর ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। খালি হাতে ফিরেছিলাম সবাই নরসিংদী থেকে। তবে আসার সময় হাফেজ সাহেবের ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম ওনার ছেলে সুমনের থেকে, কারণ হাফেজ সাহেবের সাথে কথা বলে আমার স্বামীর পরিচয় জানব। সেদিন নরসিংদী থেকে ফেরার পর আমার আবার ধুম বাঁধিয়ে জ্বর উঠল। পুরো 2 দিন অসুস্থ ছিলাম, গায়ের তীব্র জ্বরে। তবে আমার অসুস্থতাটা শরীরের থেকে মনের বেশি ছিল। 3য় দিনের মাথায় আমার সকল বান্ধবীরা আবারও হাজির হয় আমাদের বাড়িতে। আমার অসুস্থতার বাহানা দিয়ে দেখতে এসেছে। তারপর পঞ্চবান্ধবী মিলে রুমের দরজা বন্ধ করে ফোন দিলাম হাফেজ সাহেবের ফোনে। উদ্দেশ্য ছিল আমার স্বামীর খোঁজ করা, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় তাই হলো। সেদিন থেকে আজ পর্যন্ত হাফেজ সাহেবের ফোনটা আমরা বন্ধ পাচ্ছি। প্রতিবার নট রিচেবল বলছে।
নরসিংদের ঘটনার পর থেকে আজ 15 দিন পেরিয়ে গেল। এই 15 দিনে না হলে আমি কয়েকশো বার ফোন লাগিয়েছি হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু প্রতিবারই একটাই কথা, নট রিচেবল। এই যে এখনও তাই বলছে। বুক ভরা তীব্র কষ্টে আমার মাঝে মধ্যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এমনটা কেন হয় তাও বুঝি না আমি। এমন না যে স্বামীকে আমার খুব বেশি প্রয়োজন বা তাকে আমি ভালোবাসি, এমন কিছুই নয়। তারপরও লোকটাকে খুঁজে না পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমার কষ্ট হয়। মানুষ বলে না, যে জিনিস কষ্ট করে অর্জন করতে হয় তার কদরও থাকে দীর্ঘদিন, চিরস্থায়ী। আমার ক্ষেত্রেও তাই। লোকটাকে খোঁজার তীব্র আকাঙ্ক্ষা, না পাওয়ার কষ্টটা ধীরে ধীরে তাকে আমার অস্তিত্বের সাথে বিচরণ করাচ্ছে। সে কেমন হবে জানি না, হয়তো জুয়ের কথা মতো নেশাখোর খারাপ লোকও হতে পারে। তবে দিন যত যাচ্ছে তাকে না দেখে ততই যেন আরও বেশি মিস করছি। আমার এমনটা হচ্ছে তাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে। দীর্ঘশ্বাস ফেলে হাতের মুঠোয় চেপে ধরা ফোনটিতে আবারও একবার ডায়াল করলাম হাফেজ সাহেবের নাম্বারে। বরাবরের মতোই ফোনের অপর পাশের মহিলাটি একই কথা বলছে। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো আমার কষ্টে। জুই আয়নার সম্মুখ থেকে নিজের হিজাব মাথায় বাঁধতে বাঁধতে চোখ উঠিয়ে আয়না দিয়ে আমার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। জুই আমার বিষণ্ণ চেহারাটা দেখে মনের অবস্থা বুঝতে পেরে আয়নার দিকে তাকিয়েই বলল, ফোন যাচ্ছে না হাফেজ সাহেবের নাম্বারে? না। ও। জুই পুনরায় আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না, বরং নিজের হিজাব বাঁধায় মনোযোগী হলো। কারণ এখানে বলার মতো কিছুই নেই। হাফেজ সাহেবকে রোজই কল দেওয়া হয়। জুই রোজ একবার করে হাফেজ সাহেবকে কল করলেও আমি লুকিয়ে 100 বারের ওপরে কল দিই। জুই নিজের কাজে মনোযোগী হলে আমি কল করাতে মনোযোগী হলাম। কারণ আর কিছুক্ষণ পর আমি আর জুই আরিফ ভাইয়ার সাথে চট্টগ্রামের বিশেষ মেজবান খেতে যাব। ভাইয়ার এক বড় ভাইয়ের বাসায়। আমাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেইখানে। তবে আরিফ ভাই আমাকে আর জুইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ আরিফ ভাইয়ার সেই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি আমাদের দুজনকেও নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। আমি জানি না আরিফ ভাইয়ের বড় ভাইটা কে, আর না জানতে চাই। তবে আমি যতটা আরিফ ভাইয়াকে চিনি, ভাইয়া কখনো তার ফ্রেন্ডের বাসায় বোনদের নিয়ে যাওয়াটা পছন্দ করে না। বন্ধুদেরকে আলাদা রাখে বোনদের কাছ থেকে। আরিফ ভাইয়ার সকল বন্ধুত্ব বাসার বাইরে হয়, আমাদের সামনে নয়। কিন্তু এবার কেন আরিফ ভাইয়া তার বড় ভাইয়ের পরিবারের কথাই আমাদের নিয়ে যাচ্ছে তাও জানি না। মাথায় এমনিতেই স্বামীর চিন্তা লেগে আছে, সেখানে নতুন চিন্তা ঢুকাতে চাই না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও হাফেজ সাহেবের নাম্বারে কল লাগিয়ে জুইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা জুই, তোর কি মনে হয় সুমন নামক ছেলেটা ওর বাবার নাম্বার দিতে আমাদের ভুল করবে? আমার কথায় জুই হিজাবের ভেতরে পিনসেট করতে করতে আয়না দিয়ে তাকিয়ে বলল, মনে হয় না ছেলেটি এমন কাজ করবে। প্রথমত ছেলেটি সত্যি সত্যি আমাদের হেল্প করতে চাচ্ছিল, এজন্য দেখলি না সে নিজেই তার বাবার নাম্বার দিয়েছে আমাদের। তাহলে ওর বাবার নাম্বারটা বন্ধ বলছে কেন? কল যাচ্ছে না কেন? আমার অসন্তুষ্টি কথায় হাত থেমে যায় জুয়ের। কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো আমার দিকে সন্দেহভাজন দৃষ্টি নিয়ে। তুই কি কোনো মতে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস ঋতু? জুয়ের প্রশ্নে খানিকটা হাঁসফাঁস করলাম আমি। সত্যি বলতে আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই আপাতত। লোকটাকে মিস করছি, এটা সত্য। তবে জুইকে বললে ও রেগে যাবে, এজন্য মিথ্যে বললাম। না। আমার কথা জুয়ের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না, বরং প্রসঙ্গ পাল্টিয়ে জিজ্ঞেস করে বলল, যেভাবে আছিস সেভাবে যাবি নাকি হিজাব করবি? হাতের ফোনটা বিছানায় রাখতে রাখতে বললাম, হিজাব পরব। এদিকে আয়, আমি করে দিচ্ছি। চট্টগ্রামের মেজবান নাকি স্পেশাল হয়, আজ সত্যি নিজের চোখে দেখলাম। আমার জীবনে এই প্রথম ছিল চট্টগ্রামের কোনো মেজবানে আসা, তাও চট্টগ্রাম আসনের মন্ত্রীর বাসায়। বুঝতেই পারছেন আমি কোথায় এসে পড়েছি। উফ, ঘুরে ফিরে আমি রিদ খানের দাদার বাড়ি চলে আসলাম। আমি কল্পনাতেও ভাবতে পারিনি আরিফ ভাই আমাদের রিদ খানের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে এখানে কখনোই আসতাম না, একদম নিষেধ করে দিতাম যাব না বলে। কিন্তু ফাটা কপাল আমার, এখানে এসেও প্রথমে বুঝতে পারিনি এটা রিদ খানের বাবার বাড়ি। বুঝেছি কখন জানেন? যখন রিদ খানের বাপদাদাকে দেখলাম তখন ভেবেছিলাম হয়তো আমাদের মতো ওনারাও এখানে ইনভাইটেড ছিল। কিন্তু পরে যখন দেখলাম এই অনুষ্ঠানের সকল মানুষজনই আগে ওনাদের সাথে দেখা করে ভেতরে যাচ্ছে আর বাহিরে আসছে, তখনই সন্দেহ হলো। কিন্তু পরে যখন দেখলাম আরিফ ভাইয়া আমাদের নিয়ে আগে আসিফ নামক লোকটার সাথে দেখা করলো, তখনই মাথায় আকাশ ভাঙলো আমার। বুঝতে পারলাম আসিফ নামক রিদ খানের বডিগার্ড লোকটাই আমাদের ইনভাইট করেছিল এখানে আসতে, এবং এখানে আসার পর আরিফ ভাইয়াকে বলল আমাদের নিয়ে ভেতরে যেয়ে বসতে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা! যে রিদ খান আমাকে 1 মাস আগে অপমান করে শাসিয়েছিল যেন তার সামনে না পড়ি। ভাগ্যের ফেরে আজ আমি সেই রিদ খানের বাড়িতে এসে বসে আছি। না জানি আবার কখন লোকটার সামনে পড়ে যাই। আসিফ যখন এই অনুষ্ঠানে আছে
তার মানে হৃদ খানও আমার আশেপাশেই কোথাও আছে। এবার আল্লাহ আল্লাহ করে ওনার সামনে না পড়লেই বাঁচি। ভরপুর মানুষের মধ্যে আমি আশেপাশে তাকিয়ে হৃদ খানকে খোঁজার চেষ্টা করলাম অস্বস্তিতে পড়ে। এই মুহূর্তে ওনার সামনে পড়লে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে আমার জন্য। যে লোকটা আমাকে অপমানিত করেছিল তার বাসায় আজ খেতে হবে, সেটা অবশ্যই আমার জন্য লজ্জাজনক। আমি পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া হৃদ খানের জন্য অসম্ভব। চট্টগ্রামের টাকা পয়সাওয়ালা মানুষজনের অনুষ্ঠানে আসলে এই একটাই সুবিধা, তারা ব্যাপক সমারোহ মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খোঁজা মুশকিল। এজন্য আমিও খানিকটা নিশ্চিন্ত হলাম হৃদ খান আমাকে এই ভরপুর 2-1 হাজার মানুষের ভেতরে দেখবে না বলে। তারপরেও নিজের সেফটির জন্য মুখে মাস্ক লাগিয়ে নিলাম। বলা তো যায় না, যদি হৃদ খানের সামনে পড়ে যাই তো। এখানকার অনুষ্ঠানে এসে বুঝলাম আমার কোচিং সেন্টারের স্যাররা শুধু একা আসেননি, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামরাই এসেছেন, সাথে কিছু সিনিয়র ছাত্রছাত্রীদের নিয়ে। আচ্ছা যাই হোক, আমি জুয়ের সাথে হৃদ খানের বাড়ির একপাশে পুকুর ঘাটে গিয়ে দাঁড়ালাম, কারণ এই পাশটাই মেয়েদের জন্য বসার জায়গা করা আছে তাই। আর বাড়ির অন্য পাশটাই ছেলেদের আসা যাওয়ার রাস্তা। আরিফ ভাইও সেই দিকে আছে কোচিংয়ের স্যারদের সাথে। আর আমাকে চিঠি দেওয়া রিফাত ভাইয়াকে দেখলাম আরিফ ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মোট কথা কেউ বাদ যায়নি মেজবানি আসা থেকে। হয়তো সবাইকেই দাওয়াত করেছেন ওনারা, কিন্তু আমাদের কেন আসিফ নামক লোকটা দাওয়াত করলো? আমাদেরকে তো আসিফ লোকটা তেমন চেনে না, কখনো কথা হয়নি আমাদের। তারপরেও আমাদের কিসের ভিত্তিতে দাওয়াত করলো সেটাই বুঝলাম না এখনো। আমার ভাবনার মাঝেই হঠাৎ একটা মোটা তাজা ছেলে এগিয়ে আসলো আমার দিকে। সব মেয়েদের উদ্দেশ্য করে জানালো আমাদের সবাইকে খাবার প্যান্ডেলের দিকে যেতে। সবাই উঠে দাঁড়ালে সাথে আমিও গেলাম মেয়েদের জন্য বরাদ্দ করা আলাদা প্যান্ডেলে। জুয়ের পাশাপাশি বসলাম। আমাদের টেবিলে আরও 7-8 জনের মতো মেয়ে মহিলা মিলিয়ে বসলো। একের পর এক ওয়েটার এসে আমাদের টেবিল ভর্তি খাবার দিয়ে যাচ্ছে। প্লেট নিয়ে সবাই খেতে শুরু করে দিয়েছে, অথচ আমি না মাস্ক খুলছি আর না খাওয়া শুরু করছি। শুধু ঘাপটি মেরে বসে রইলাম চেয়ারে। কারণ একটাই, হৃদ খানের বাসায় কিচ্ছু খাবো না আমি। লোকটা আমাকে আগের বার অপমানিত করেছিল, সেই জন্য আমার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন অপরিচিত লোকের অপমান সয়ে তার বাসায় খেতে বসে যাব। জুই থেকে শুরু করে আমাদের টেবিলে বসা সব মহিলা পর্যন্ত আমাকে খাওয়ার আদেশ দিচ্ছিল বারবার। ওয়েটার ভাইগুলো বারবার এসে আমার প্লেটে খাবার তুলে দিচ্ছে আর বিনীত সহিত বলছে খাওয়ার জন্য। আমি বরাবরই সবাইকে বলছি খাবো না, শরীর খারাপ লাগছে। আর জুইকে বাহানা দিলাম পেট খারাপের কথা বলে। টেবিলে বসা সবাই খেলো আমাকে ছাড়া। একটা সময় জুইয়ের খাওয়া শেষ হতেই ওকে নিয়ে বের হলাম প্যান্ডেলের ভেতর থেকে। আরিফ ভাইয়াকে খুঁজলাম, আশেপাশে কোথাও নেই। বুঝলাম ওরা বোধহয় খাওয়ার প্যান্ডেলে আছে। আমি আর মাথা ঘামালাম না, জুইকে নিয়ে সেই পুকুর ঘাটেই বসলাম। আশ্চর্যজনকভাবে হৃদ খানকে আমি দেখলাম না আমাদের আশেপাশে কোথাও। লোকটা কি আজকে তাহলে নিজের বাসাতে আসেনি নাকি? অবশ্য যেই তেড়া মানুষ, না আসাটা অস্বাভাবিক কিছু নয়। এদিকে ক্ষুধাই সত্যিই পেটে শব্দ করে গুড়গুড় করছে আমার, সেই সাথে ফ্রিতে মাথা ঘোরাচ্ছে গরমে। আমার বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলে মাথা ব্যথা উঠে যায়। আমার অবস্থা যখন নাজেহাল, তখন হুট করে কোথায় থেকে রিফাত ভাইয়া এসে বসলো আমাদের পাশে বেশ হাসি মুখে। ওনার হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। আমি প্রথমে রিফাত ভাইয়াকে বলতে চাইনি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলাম না। পানি তৃষ্ণাটা পেয়েছিল অনেক, তাই রিফাত ভাইয়ার কাছ থেকে পানির বোতলটা নিয়ে মাস্ক খুলে ঢকঢক করে কয়েক ঢোক গিলে গলা ভিজালাম। এবার পেটের ক্ষুধা সাময়িক সময়ের জন্য কিছুটা নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেতে পারবো বলে রিফাত ভাইয়াকে বোতলটা আর ফিরিয়ে দিলাম না, নিজের পায়ের কাছে রেখে দিলাম। রিফাত ভাইয়া আমাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিতেই সে হঠাৎ পান খাওয়ার অফার করলো আমাদের। খালি পেটে আমি পান খেতে রাজি হলাম না। তারপর আবার মনে মনে জেদ কাজ করছিল হৃদ খানের বাসায় কিছু খাবো না বলে। তাই আমি পান খেতে যেতে রাজি না হলে জুই রিফাত ভাইয়ের কথায় রাজি হলো পান খেতে। মূলত এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। জুইকে নিয়ে রিফাত ভাই সেদিকে গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম ওদের। ওরা চলে গেল। আমি একা বসে রইলাম পুকুর ঘাটে বেশ কিছুক্ষণ। কি ম্যাডাম, সারা বছরে কি আপনার পেট খারাপ থাকে নাকি? পরিচিত কণ্ঠের কথা শুনে চমকে ওপরের দিকে তাকাতেই দেখলাম হৃদ খানকে। দ্রুততার সঙ্গে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে চোখ রাখতেই দেখলাম উনি পিওর সাদা পাঞ্জাবি পায়জামা পরে দাঁড়িয়ে আছে আমার সামনে। পাঞ্জাবির হাত দুটো টেনে ভাঁজ করা কোনোই অবধি, বাম হাতে ঘড়ি, 2 হাতের বড় বড় পশমগুলো ঘামে ভিজে লেপটে আছে হাতের ভাঁজে। আমি ওনার অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে প্রথমে ভড়কে গেলেও এবার বেশ ইতস্ত বোধ করলাম। হৃদ খান আমার পায়ের কাছে নুইয়া হাত দিচ্ছিল।
আমি চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে যেতেই বুঝলাম উনি আসলে নুইয়ে আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের পানির বোতলটা হাতে নিচ্ছেন। বোতলটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো অর্ধেক খাওয়া পানির বোতলটার দিকে। আমাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করেছিলেন তো? আপনি আমার পরিচিত নন এই জন্য? লোকটার কথায় এবার আমি চোখ তুলে তাকাই। লোকটা আগেও এই কথা বলেছিল, উনার পরিচিত নয় বলে যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু কেন? আমরা পরিচিত হলে কী বা এমন হতো? এই জন্য পাল্টা প্রশ্ন করলাম রিদ খানকে। বললাম, না করিনি, কিন্তু এজন্য শুকরিয়া আদায় করার কি আছে? উনি বোতল থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকালেন। বাম হাতে বোতলটা চেপে ডান হাত চালান করলেন উনার পুরুষশালী চুলের মাঝে। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সোজা সাপটা উত্তরে বললেন, এই যে আপনি ভালো আছেন, প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানি পান করতে পারছেন বিনা দ্বিধায়, এজন্য অন্তত আপনার শুকরিয়া আদায় করার দরকার। কারণ আপনি আমার কেউ হলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখের নকশা দুটোই মানচিত্র হয়ে যেত। কথাগুলো শেষ করেই ঢিল মেরে বোতলটা পুকুরের পানিতে ফেলে দিলেন উনি। আর আমার লোকটার শান্ত কণ্ঠের হুমকিতে গা শীতল হয়ে আসলো। আজব লোকের পাল্লায় পড়েছি। সবসময় আমাকে এমন গুন্ডামি করে হুমকি দেয় কেন? তার সাথে আমার কিসের শত্রুতা? এই নিয়ে চতুর্থবারের মতো আমাদের দেখা। প্রতিবারই এমন হুমকি ধামকি দিয়ে আমায় অপমান করেছে লোকটা। আজ ওনার বাসায় এসেছি মেহমান হয়ে, আজ অন্তত একটু ভালো ব্যবহার করা যেত আমার সাথে, অথচ তার কোনো পরিবর্তন নেই। আমি জড়ানো গলায় বললাম, হুমকি দিচ্ছেন? সত্যিটা বলছি। এবার বেশ জড়তা কাজ করলো আমার মাঝে, শীতল হয়ে আসলো আমার ভিতর। কি জন্য লোকটা আমাকে অকারণে অপমানিত করে বেড়ায় তাও জানি না, তবে নেতা সাহেব যে সুবিধার মানুষ না তাদের কথাবার্তায় অবগত হয়ে গেলাম। এখন লোকটার সাথে কথা বাড়ানো মানেই নিজের ইজ্জতের আর এক দফা ফালুদা বানানো। বলা তো যায় না, কখন না জানি রেগে তার ফেভারিট ডায়লগ বলে ওঠে, আউট। অন্যের বাড়িতে এসে যদি তার বাড়ি থেকেই বের হয়ে যেতে বলে, এর থেকে অপমান দুনিয়াতে আমার জন্য দ্বিতীয় কিছু হবে বলে মনে হয় না। এজন্য নিজের ইজ্জত বাঁচাতে লোকটার সাথে আর কথা বাড়াতে চাইলাম না। সে যা বলে তাই ঠিক। উনি যদি রিফাত ভাইয়াকে আমার বয়ফ্রেন্ড ভাবে তাহলে সেটাই ঠিক, ওনার ভুল ভাঙানোর কোনো দরকার নেই। বরং ভালোই ভালোই তার সামনে থেকে কেটে পড়া উচিত মনে করে ভাসা ভাসা চোখে হৃদের দিকে তাকিয়ে মিহিস্বরে বললাম, আমি বরং যাই, আমার ভাইয়া অপেক্ষা করছে। আমার কথায় তেমন কিছু বলল না উনি, বরং কপাল কুঁচকে আমার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটার হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে আমি বেশ ইতস্তত বোধ করলাম। এইভাবে আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছে তাও বুঝতে না পেরে দৃষ্টি নত করলাম আমি। হালকা নড়ে চড়ে এদিক সেদিক দৃষ্টি ঘুরিয়ে বললাম, আমি যাই। তৎক্ষণাৎ লোকটার গম্ভীর কণ্ঠ কানে আসে আমার, লুক অ্যাট মি। চমকে ওনার দিকে তাকালাম। ওনার কথার মানে বুঝতে না পেরে অবুঝ গলায় বললাম, জি। তোমার চোখে ওইটা কি? ওনার কথায় তৎক্ষণাৎ হাত গেল চোখে। ভাবলাম হয়তো চোখের ওপর কিছু পড়েছে, এজন্য উনি বলছে চোখে কি। আমি নিজের চোখের ওপর আলতো হাত বুলিয়ে জিজ্ঞেস করলাম, কোনটা? আমার কথায় উনি উত্তর না করে চুপ করে রইল। তবে ওনার তীক্ষ্ণ দৃষ্টি তখনও আমার ডান চোখের ভেতরে। তার তীক্ষ্ণ দৃষ্টি অদ্ভুত ঠেকল আমার কাছে। আমি লোকটার দৃষ্টির মাঝেই আবারও চোখে হাত বুলিয়ে একই প্রশ্ন করে বললাম, কোনটা? আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? আমি এবার কি করেছি? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে আই সেড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়ার কথাই মুহূর্তে কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখের জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দুই হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে। কিন্তু ততক্ষণে আমার হিঁচকি উঠে যায়। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিঁচকিতে, কিন্তু তারপরেও তীব্র কান্নায় জায়গা ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরও বাড়ল ওনার। তাই দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে বলল, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথ ধরেই ততক্ষণে চলেও গেল তিরতির মেজাজে। এই লোকটার যত সব রাগ আমার জন্যই কেন তা জানি না আমি। আর এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও বুঝলাম না। অপমানের ঘরে তখন আমার কান্নার বেগটাও না চাইতে যেন আরও বেড়ে গেল। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম, অথচ লোকটাই আমাকে বারবার অপমান করে। তিনি আদব কায়দার মানুষ আর আমি বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইয়াকে নিয়ে বাসায় ফিরে এসেছিলাম। আমার সঙ্গে অবশ্য জুয়া ছিল। আরিফ ভাইয়া আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যাররা নাকি কি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে।
এজন্য আরিফ ভাই সেদিন বেশ রাতে ফিরেছিল সেইখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইয়াকে দিয়ে জুইকে তখনই পাঠিয়ে দিয়েছিল আমার সাথে বাসায়। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেট ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম। তখন হৃদ খানকে আর কোথাও দেখিনি, ইভেন এখনও তার সাথে আমার দেখা হয় না। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি, এজন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে হৃদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনীহার মানুষ হৃদ খান আমার জীবনে। এজন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততা কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে হৃদ খানের সাথে আমার আর দেখা হয় না 14 দিন। ওনাদের বাড়ি থেকে আসার একদিন পরেই ওনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম। তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি আমার ক্লাসে ছিলাম। 3য় তলা ভবনের 2য় তলার বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেয়েছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট্ট মনে বেশ অনীহার জং ধরেছিল হৃদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমাকে অপমান করে বের করে দিয়েছিল তখন থেকেই। এরপর থেকে হৃদ খানকে নিয়ে আর ভাবতে বসিনি আমি। তবে এসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফেজ সাহেবের নাম্বার এখনও বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফেজ সাহেবকেও কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারেই কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম এবার বাড়িতে গেলে বান্ধবীদের নিয়ে আবারও নরসিংদী যাব হাফেজ সাহেবের বাড়িতে। এবার হাফেজ সাহেবের খোঁজ করব সুমনের থেকে। কেন হাফেজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইব। তবে এবার হাফেজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটির ফোন নাম্বারও নিয়ে আসব। কারণ আজ যদি সুমন নামক ছেলেটির ফোন নাম্বার বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কল যায় না কেন সেটা। আসলে চোর গেলে বুদ্ধি হয় একটা কথা আছে না, ঠিক তেমন হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটির নাম্বার নিয়ে আসিনি। ভাবলাম যেখানে হাফেজ সাহেবের নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি করব। অথচ এখন বুঝতে পারছি আসলে সব প্রয়োজন হয়। তখন বোকামি না করলে এখন আবার যেতে হতো না নরসিংদীতে। এজন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরের খাবার বিল সব আমি দেব বলে। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেহেতু বারবার কেন ওদের পকেটের টাকা খরচ করবে আমার জন্য। অবশ্যই আমার তাদের খরচ বহন করা উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল। একগাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উল্লাস। ঘণ্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বিয়ান পাওয়া, দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবেই বা না কেন, আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশিতে ভাসছি আমি? মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন চাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়েছি। কি এক অবস্থা! আসলে কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেজন্যই আরিফ ভাইয়া কাল রাতের ট্রেনেই বাড়ি গেছে, কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যেই আপুকে পছন্দ করেছে। তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকেই বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছে। এজন্য মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে যাওয়া আর্জেন্টলি আর কি। আম্মু আরও জানালো সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলে ভালো, এজন্য কারো কোনো আপত্তি নেই কিছুতেই। বিয়েটার কথা শুনেই আমি আর জুইতে পারছি না এক্ষুনি উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর কড়া নিষেধ। পড়ালেখা ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়িতে যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলো কি হিসেব করে পালন করবে? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে আমার মন চাইবে এসবের জন্য। এই দিনটা আমি আর পাবো? বিষণ্ণ মনেই আরিফ ভাইয়াকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি আমার স্বামীর কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজার মিশন বাকি রয়েছে সেটা স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নম্বরে তো ভুল করেও কল দিই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবার খুঁজব। এখন থাক। আমার আজও মনে পড়ে সেই দিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজব না বলে আমার থাক কথার চিন্তাভাবনাটাই ছিল আমার জন্য চরম ভুল। এজন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তি ধরে অনেককেই কতটা হেনস্থা হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। কতটা ভুক্তভোগী হয়েছিলাম সে কথা মনে পড়লে আজও আফসোস হয়। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এ ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাড়তারা মানুষ! না মুখে কিছু বলবে আর না আমাকে সহজে ছাড় দেবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাড়তারামি শুরু করবে।
ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মন মতো হচ্ছে সবকিছু। মোট কথা, তেড়ামির আর এক নাম হলো আমার ব্যক্তিগত সে। দুপুরে তপ্ত রোদে যখন চারপাশের সবকিছু খাঁ করছিল, সেই তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থী ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসর মেতে। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজের ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড। কিছুদিন হলো সে আমাদের সাথে উঠা বসা করছে। ওর সঙ্গ আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে। বর্তমান সময় 12:45। টিফিন টাইম শেষ 1:30। আমাদের হাতে আরও 45 মিনিট সময় আছে। এজন্য সবাই কলেজ ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গাড়া, সমুচা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্য। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেট খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্য। এজন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করছি না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার করে দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এজন্য মূলত আমি নিজের পকেটের টাকাটা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই এক সুবিধা নেওয়া যায়। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্স বের করে টেবিলের উপর রাখতেই শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কিছু বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে, একটা চামচ দে তো। আমার ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার একা টিফিন বক্স 4 জনে ভাগ করে খাই। আমি চামচ বের করে 3 জনকে 3টা চামচ দিয়ে নিজের জন্য একটা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে। জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথার উত্তর করল, ও পিঠা পছন্দ করে না, এজন্য ও পিঠা খায়ও না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া, কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিকও দুনিয়াতে আছে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবাতে চিবাতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস এসব দোস্ত? তাহলে তো এই চট্টগ্রামের স্থানীয় পোলাপানদের সাথে তোর প্রেম বিয়ে কোনোটাই হবে না। দুটোতেই তোর জন্য তো হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামে একটা প্রেম করতে না পারিস, তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায় কথাগুলো বলে, কারণ দুজনই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে ওর প্রেম বিয়ের কি সম্পর্ক? জুয়ের কথায় আমি সহমত প্রকাশ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম, কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে। এজন্য আমি জানি চট্টগ্রামের কালচার কেমন। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর বললাম না। এখানে স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করে, অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুয়ের কথার উত্তরে বলে, মায়ের সাথে পিঠার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে এই চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামে এমন কোনো পাবলিক খুঁজে পাবি না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম পিঠার নাস্তা দেবে। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি, তুই তত বেশি সমাজওয়ালা লোক হবি। অন্য এলাকার মানুষেরা শখের বসে বা মন চাইলে মাসে, বছরে বা পিঠার সিজনে পিঠা বানিয়ে খায়, কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই 12 মাস পিঠার উৎসব পাবি। সকালের বা বিকেলের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা, এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোঁটা ফ্রিতে শুনবে যে তোমরা সমাজ জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি, তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানাতে পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার করবে। এজন্যই বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি দাঁড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক, এই শহরের মানুষের সাথে আমার কিছুই হবে না।
কারণ আমার বিয়ে করার মতো হলে অবশ্যই আমি এই এলাকার কাউকে দেখব না। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত রিস্ক কখনোই আমি নিতে পারবো না দোস্ত। তাছাড়া ধ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উঠে পড়লাম ফ্লোরে। আমার কোমরের ওপর পড়লো কাঠের টেবিল। হতবাক হলাম বেশ। ব্যথায় যখন কুকিয়ে উঠলাম তখন কেউ একজন আমাকে পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের ওপর পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মাঝে চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টানটান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা। আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শক্টে তবদা মেরেছিলাম। চারপাশে কি হচ্ছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না। শুধু কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পেয়েছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের ওপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে মাথা দিয়ে, ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটির মাথা, কপাল, নাক ফেটে গিয়ে গলগল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটিকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া আছে, যার দরুন তখনই বাকশক্তি হারাই। কষ্ট করেও যখন মুখ দিয়ে কথা বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ বের হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার আশেপাশের পরিস্থিতিটা হঠাৎ করে এত ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে। আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটির দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন, কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটার ওপর ছিল, কিন্তু মুহূর্তের মাঝেই আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের সাথে চিৎকার ছেড়ে দৌড়ে আসছিল আমার পাশে পড়ে থাকার রক্তাক্ত যুবকটিকে মারতে। নির্বাক, বাকরুদ্ধ, ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গায় উপর হয়ে পড়ে রইলাম, অতি শক্টে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমার এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না। বলতে গেলে তবদা মেরেছিলাম। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না। অতি শক্টে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম। আমার কপালের ঘাম আর চোখের পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখন আমার পাশে ছটফট করা শরীরটির ওপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে তাকে হকি স্টিক দিয়ে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে, দুই হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার মতো সময়ও পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেল। রক্তাক্ত ছেলেটাকেও আর পেটানো হচ্ছে না। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটিকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা। ঠিক তার পর মুহূর্তেই বুঝলাম আমার উপর থেকে কারা যেন শক্ত টেবিলটা সরিয়ে আমাকে টেনে ধরে ফ্লোর থেকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমাকে আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাঁদছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহা আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের ভারী খেয়েছি বলে। এজন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরল শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্তে ফোবিয়া আছে, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকল সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর মুখ হৃদ খানের ওপর। কি দারুণ শান্ত ও গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানে বর্তমান পরিবেশটাও কেমন শান্ত ও শীতল, এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছেন। অথচ ওনার বাম হাত থেকে গলগল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবার কথা। আমার সাথে প্রথম দেখাতেই ওনার দাদাভাই বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি, যা আজ নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমাকে লক্ষ্য করেননি। ওনার পেছনে বেশ কিছু গার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলল, ভাই একবার বলেন এটা কি করব? শালারে পুলিশরা দিয়া কিচ্ছু হইব না, 2 দিন পর ঠিকই বের হয়ে যাইব। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। শালার সাহস কিভাবে হয় আপনাকে আঘাত করার? একজনের কথায় সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে ওনার উদ্দেশ্যে বলল, জি ভাই শুধু একবার বলেন, শালার 20 দাঁত বাইর করি মাইরা, হ্যাঁ কত বড় সাহস আপনারে মারতে আসে।
আবার আপনার বাপের সাথেও বেয়াদবি করছে। মনে তো চাচ্ছে। ছেলেটির কথা থামতেই হৈ হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটিকে পুনরায় এলোপাথারি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটির দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বলল, দেখ, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ না। এমনি আমি সমাজের বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওর নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, হৈ হুল্লোড় করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝরে রক্তের স্রোত দেখেও বিন্দুমাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা জানা নেই আমার। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরও কিছু বলতে গিয়েও থেমে গেল আমাকে দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখল আমাকে জুই, শ্রেয়া আর নাদিয়া আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘুরল আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি। হবারই কথা, এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার আজ খুশি হবারই কথা। কারণ আমি তো তার শত্রু দলেরই একজন হই। সে তো আমাকে তার শত্রু মনে করে আসছে এতদিন। আর শত্রু আহত হলে মানুষ খুশিই হয়, তাই সেও হচ্ছে। এই নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবারের পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো। সাদা কলেজ ড্রেসটা রক্ত আর নুডলসের তেলে মাখো মাখো। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমাকে উদ্দেশ্য করে। আমি সঠিক শুনতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও হৃদ খানের তীক্ষ্ণ দৃষ্টির ওপর। উনি আমার চেহারায় এত কি দেখছে বুঝলাম না। তবে জুই হঠাৎ করে আমার কপালে কিছু একটা চেপে ধরতেই তীব্র ব্যথা অনুভব করলাম আমি। ধ্যান ভাঙল আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল ফেটে যাওয়ায় এমন বিলাপ করছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপাল কাটল কিভাবে? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতের কাটা চামচটাতে রক্ত লেগে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়ে হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুয়ের সাথে সাথে এবার শ্রেয়া ও নাদিয়াও চিৎকার করে আমাকে জাপটে ধরে নিচে পড়া থেকে বাঁচাচ্ছে। তারপর কি হলো আমার মনে নেই। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখলাম হৃদ খানের অনল দৃষ্টি আমার ওপর।